রচিত শিক্ষানীতির ইডিওলজিক্যাল বেসিস সম্পর্কে এখানে আলোচনা হতে যাচ্ছে। এখানে এই বেসিস সম্পর্কে শিক্ষানীতিতে যেটা বলা হয়েছে যে পাকিস্তান মাস্ট এম এট ইডিওলজিক্যাল ইউনিটি, নট এট ইডিওলজিক্যাল ভ্যাকুয়াম। ইট মাস্ট impart a unique and integrated system of education which can impart a common set of cultural values based on the precepts of Islam. আমার মনে হয় আজকে যারা এখানে আলোচনা করেছেন তাদের পক্ষ থেকে এমন অনেকগুলো অযৌক্তিক বিষয়ের অবতারণাও করা হয়েছে এই প্রসঙ্গে। কমন সেট অফ কালচারাল ভ্যালুস বলতে হয়তো কেউ বুঝেছেন অন সেট অফ কালচারাল ভ্যালুস, কিন্তু তাদের মনে রাখা দরকার কমন সেট অফ ভ্যালুস মানে অন সেট অফ কালচারাল ভ্যালুস নয়। অন সেট অফ কালচারাল ভ্যালুস সোভিয়েত রাশিয়াতে রয়েছে, যেখানে একটা অপরিচালিত সোসাইটি, আর সেখানে বিভিন্ন রাষ্ট্র যেগুলো রয়েছে অঙ্গরাষ্ট্রগুলো তাদের কালচারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সেখানে একটা অন সেট অফ কালচারাল ভ্যালুস তৈরি করা হয়েছে। আমরা এটা বিরোধী, আমরা এখানে চাই কমন সেট অফ কালচারাল ভ্যালুস, নট অন সেট অফ কালচারাল ভ্যালুস। এরপর পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করতে চাই যে আসলে শিক্ষার উদ্দেশ্য কি। আমি এখানে অন্য কোনো বিষয়ে না আলোচনা করে শুধুমাত্র মহাকবি মিল্টনেরই একটা কথা আলোচনা করতে চাই। মিল্টন বলেছিলেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। এই বডি, মাইন্ড এন্ড সোলের হারমোনিয়াস ডেভেলপমেন্ট কোন ইডিওলজি বা কোন আদর্শ ছাড়া হতে পারে, এটা যারা ইডিওলজিক্যাল শিক্ষা ব্যবস্থা চান না তাদের কাছে আমার জিজ্ঞাসা। এরপরে এসে আমি আপনাদের সামনে যে জিনিসটা আলোচনা করতে চাই তা হলো যে মিল্টনের এই সংজ্ঞাকে সামনে রেখে আমরা যদি দেখি তাহলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি চেতনা এবং সঠিক ব্যক্তিত্ব সৃষ্টি করার মাধ্যমে জাতীয় চেতনা এবং জাতীয় মতের সৃষ্টি করা। এরপরে শিক্ষার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে একটা মেন্টাল, ফিজিক্যাল এবং মোরাল ট্রেনিং দিয়ে তাদেরকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে তারা ভবিষ্যতের সমষ্টির সাথে একটা কমন কালচারাল এবং ইডিওলজিক্যাল একটা ব্যাসিস, একটা ব্রিজ তৈরি করতে পারে এবং এখনকার যে আদর্শ রয়েছে সেটা ধীরে ধীরে ইনফিউজ হতে পারে ভবিষ্যতের দিকে, এরকমই একটা পরিকল্পনা রয়েছে এই মিল্টনের এই সংজ্ঞার ভিতর দিয়ে। এরপরে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ধর্মীয় শিক্ষা ব্যবস্থার যারা প্রবক্তা তারা পাশ্চাত্যের সমাজের দিকে তাকিয়ে দেখুন যে পাশ্চাত্যের সমাজে লিবারাল এডুকেশনের নাম দিয়ে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত আমেরিকার একজন ফিলোসফার, সোশ্যাল ফিলোসফার এবং এডুকেশনিস্ট নিজে বলেছেন যে উনি বলেছেন শিক্ষা সম্পর্কে যে 3 kinds of progress are significant: progress in knowledge and technology, progress in socialization of man, progress in spirituality. The last is the most important. আর এই ভদ্রলোকের নাম হচ্ছে আলবার্ট টিচার। তিনি যে বই লিখেছেন সে বইয়ের নাম হচ্ছে The Teaching of Reverence for Life। এরপরে এসে তিনি বর্তমান আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, সেকুলার এবং লিবারাল শিক্ষা ব্যবস্থা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেখানে একটা টার্নিং পয়েন্টে শিক্ষাকে ইডিওলজিক্যালি ওরিয়েন্ট করার জন্য চেষ্টা করার জন্য বলেছেন। এই হিসেবে তিনি পরামর্শ দিয়েছেন যে our age must achieve spiritual renewal. A new renaissance must come. The renaissance in which mankind is towards the ethical action is the supreme truth and the supreme utilitarianism by which mankind will be liberated. A spiritual liberation ছাড়া mankind এর কোনো লিবারেশন হতে পারে না, এর অত্যন্ত স্পষ্ট ভাবে বলেছেন। আমার মনে হয় আর কোনো কথা এখানে আলোচনা করার প্রয়োজন নেই যে যেই পাশ্চাত্য ধর্মহীন শিক্ষা ব্যবস্থা লিবারাল তথাকথিত লিবারাল এডুকেশনে যিনি শিক্ষিত তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সেই পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে কথাগুলো বলেছেন। তো আমার কথা হচ্ছে যে পাকিস্তানের বুকে 22 বছর যাবৎ পর্যন্ত এই সেকুলার এবং ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠিত ছিল। এই শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে এমন কতগুলো ন্যাশনাল ব্রেন চাইল্ড এবং ব্রাউন ইংলিশম্যান তৈরি করেছে যাদের মুখ থেকে আমরা ধর্মহীন শিক্ষা ব্যবস্থার কথা শুনছি। কিন্তু জেনে রাখা দরকার এই শিক্ষা ব্যবস্থা যখন প্রবর্তন করা হয় আজ থেকে 150 বছর আগে, তখন এই শিক্ষা ব্যবস্থা যখন সেই করে মুসলমানদের মধ্যে তখন স্যার উইলিয়াম হ্যান্টাকের অ্যাসেসমেন্ট করতে দেওয়া হয়েছিল। উনি কি কথাগুলো বলেছেন দেখুন। তিনি বলেছেন The truth is that our system of public instruction is opposed to the tradition, unsuited to the requirement and hateful to the religion of Muslims. তো যারা বলেন যে ইসলামিক ইডিওলজি কি, তাদেরকে আমি শুধু এই প্রশ্ন করবো যে আপনারা ইসলামিক ইতিহাস একবার পর্যালোচনা করুন, ইসলামের ইতিহাস দেখে তারপরে বলুন যে ইসলামিক ইডিওলজি কি। এটা একটা বিরাট একটা পরিষ্কার হিসেবে রয়েছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আর ইসলামিক ইডিওলজিতে বা ইসলামিক কালচারের ভিত্তিতে সমাজ ও সোসাইটি গড়ে উঠেছিল, সেখানে তার স্থানীয় কালচার বা স্থানীয় সংস্কৃতিও সেখানে দাম ছিল এবং তাদেরকেও বিচার করার জন্য চেষ্টা করা হয়েছে। সোভিয়েত রাশিয়ার মধ্যে সেখানে ওয়ান সেট অফ কালচার করা হয়নি, কমন সেট অফ কালচার করা হয়েছিল। আমার শেষ বক্তব্য হচ্ছে যে পাকিস্তান আমরা পেয়েছি যে জন্য সেই উদ্দেশ্য হিসাবে 1938 সালে শেরেবাংলায় ফজলুল্লাহ সাহেব 5টা সম্মেলন ঘোষণা করেছিলেন যে আমরা পাকিস্তানের বুকে একটি ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই।